আফ্রিকা কবিতা নিয়ে আমি প্রথমে একটি পর্বে প্রথম স্তবক নিয়ে আলোচনা করেছি। এখন আমি প্রথম বাদ দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্তবক নিয়ে আলোচনা করব। কবিতাটির আলোচনা করার আগেই বা এই স্তবকটি আলোচনা করার আগেই একটু বলে নেই যে আফ্রিকা কবিতার প্রথম দিকে বা আফ্রিকা কবিতার তিনটি অংশে বিভক্ত। প্রথম অংশে আফ্রিকার অতীত সৌন্দর্য বা আদিম অস্তিত্ব কী ছিল সেই নিয়ে আলোচিত হয়েছে, এবং দ্বিতীয় স্তবকে সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তি কীভাবে আদিম আফ্রিকার উপর অমানসিক অত্যাচার চালিয়েছিল, তাদের সাম্রাজ্য বিস্তারের লোভী মানসিকতার যে প্রকাশ পায় তার বিবরণ আছে। প্রথম এবং দ্বিতীয় স্তবকের মধ্যে আরেকটি স্বতন্ত্র স্তবক আছে। কি বললাম? দ্বিতীয় এবং তৃতীয় স্তবকের মাঝখানে একটি স্বতন্ত্র স্তবক আছে। সেই স্তবকে ইউরোপীয় সাম্রাজ্যবাদের ঔপনিবেশিক শক্তির দ্বিচারী মনোভাবের পরিচয় পাওয়া যায়, এবং শেষে অর্থাৎ তৃতীয় স্তবকে কবির অশুভ শক্তির বিরুদ্ধে কবির সুন্দরের আরাধনা বা অশুভ ধ্বনির মধ্যে যে তাদের সাম্রাজ্যবাদের অন্তিমকাল ঘোষিত হয়, সেই কথাই এই কবিতার শেষ স্তবকে আছে। তো যাই হোক, কবিতাটি আলোচনার প্রথমে আমি বলেছিলাম যে আদিম যুগের সৃষ্টির আদিতে স্রষ্টা তার নিজের অসন্তোষে পৃথিবীকে বারবার গড়েছেন এবং ভেঙেছেন। সেই আলোচনাকে সামনে রেখেই আমরা আজকের দ্বিতীয় স্তবক থেকে শুরু করব। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নেচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এখানে ছায়াবৃতা বলতে ঘন অরণ্যে ঘেরা আফ্রিকাকে বলা হয়েছে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। ঘন অরণ্যে ঘেরা আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে, যেখানে আলো প্রবেশ করতে পারে না, সহজে আলো প্রবেশ করতে পারে না, সেই অন্ধকারকে কালো ঘোমটার সঙ্গে এখানে তুলনা করা হয়েছে। আর সেই কালো অন্ধকারে আদিম অরণ্য ভূমিতে ভরা এই আদিম দেশ আফ্রিকার মানবিক রূপ অপরিচিত ছিল।
অপরিচিত ছিল তোমার মানব রূপ, পৃথিবীর পরিচিত চেনা জগৎ ছেড়ে থেকে, পৃথিবীর চেনা জগৎ থেকে অপরিচিত ছিল আফ্রিকার মানবিক রূপ। অর্থাৎ আফ্রিকা অরণ্যে ঘেরা, প্রকৃতিতে ঘেরা, প্রকৃতিতে ঢাকা একটি আদিম দেশ। সেই দেশকে উপেক্ষার আবিল দৃষ্টিতে, অর্থাৎ সভ্য সমাজের আধুনিক দৃষ্টির অন্তরালে, সভ্য সমাজের আধুনিক শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত ছিল এই আফ্রিকা। আফ্রিকার আদিম জীবনযাপন, আদিম অধিবাসীকে উপেক্ষার দৃষ্টিতে রাখা হয়েছিল। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। আফ্রিকার আদিম জীবনের উপর বয়ে এলো অশুভ শক্তি। কারা এরা? না, এরা হচ্ছে ইউরোপীয় সাম্রাজ্যবাদীর পশ্চিমের সভ্যতার ঔপনিবেশিক শক্তি। বলা হয় যে মুসোলিনির ইথিওপিয়ার অনুপ্রবেশ আফ্রিকার উপর, কি বললাম, মুসোলিনির ইথিওপিয়ার অনুপ্রবেশ আফ্রিকার উপর ঔপনিবেশিক বিস্তার, সেই বিস্তারকেই বলা হয়েছে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। আফ্রিকা বনভূমি, সেখানে বন্য প্রাণী বাস করে, হিংস্র প্রাণী বাস করে, নেকড়ে, হিংস্র প্রাণী। তার যে ভয়ঙ্কর রূপ, তার যে ভয়ঙ্কর রূপ, সেই ভয়ঙ্কর রূপ এবং তার ভয়ঙ্করতার চেয়েও তীক্ষ্ণ ছিল সাম্রাজ্যবাদী উপনিবেশবাদের তীক্ষ্ণ নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। তাহলে এখানে সাম্রাজ্যবাদী শক্তির অমানবিক যে অত্যাচার আফ্রিকার উপর, তাদের যে আফ্রিকার উপর অমানসিক ব্যবহার, তাদের যে নির্লজ্জ ব্যবহার, সেটার যে তীক্ষ্ণতা, সেই তীক্ষ্ণতাকে নেকড়ের চেয়েও ভয়ঙ্কর ছিল। এলো মানুষ ধরার দল। এদেরকেই এই সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তির বর্বর সভ্য সমাজের বর্বরদেরকেই বলা হয়েছে মানুষ ধরার দল। গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমনস্যতা। ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা একের পর এক পৃথিবীতে অনেক দেশে সাম্রাজ্যবাদ বিস্তার করেছে। সাম্রাজ্যবাদের বিস্তারের গর্বে তারা গর্বিত, গর্বে তারা অন্ধ হয়ে গেছে। তাই এখানে বলা হচ্ছে তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। আফ্রিকার ঘন অরণ্যে অন্ধকারময় একটি দেশ, সূর্যের আলো যেখানে প্রবেশ করতে পারে না, সেই অন্ধকারময় দেশের যে সূর্য প্রবেশ করতে পারে না, তার যে অন্ধকার, তার থেকেও অন্ধ হয়ে গেছিল শক্তির মোহে, সাম্রাজ্যবাদ বিস্তারের লোভের মোহে গর্ভে অন্ধ হয়ে গেছিল এই ইউরোপীয় সাম্রাজ্যবাদীর শোষক শ্রেণীর মানুষরা।
তাদের যে সাম্রাজ্যবাদী লোভী মানসিকতা, তাদের যে বর্বর ব্যবহার, সেই জন্যই কবি লিখেছেন, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ সেই সভ্য ইউরোপিয়ান সাম্রাজ্যবাদী শক্তি, তাদের যে অত্যাচারের রূপ তা আরও নগ্ন হলো। তাদের ব্যবহার দেখা গেল, তাদের যে ব্যবহার তাতে দেখা গেল নির্লজ্জ এবং অমানুষতা প্রকাশ পেল, অমানুষিক ব্যবহার। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যের পথে পঙ্কিল হলো ধূলি, তোমার রক্তে অশ্রুতে মিশে গেল, মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির অমানবিক ব্যবহার, তাদের অত্যাচারে আফ্রিকার মানুষের ঘাম, অশ্রু, রক্তের জলে যেন আফ্রিকার মাটি কাদা হয়ে গেল এবং পঙ্কিল হয়ে গেল। এবং সেই পঙ্কিল কাদার মাটিতে সাম্রাজ্যবাদী শক্তির নির্লজ্জ অমানবিক শক্তির বুটের পায়ের কাদায় আফ্রিকার মাটি যেন বিভৎস কাদার পিণ্ডে পরিণত হয়ে গেল। যে বিভৎস কাদার পিণ্ড তৈরি হলো, যে অমানবিক ব্যবহারে আফ্রিকার মানুষের চোখের জলে রক্তে ধুলি কাদা হলো, তা যেন আফ্রিকার বুকে চিরদিনের মতো একটা অপমানের ইতিহাস রচিত হয়ে থেকে গেল। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। আমরা এই পর্যন্ত যে স্তবক, এই স্তবকে আমরা দেখেছি যে কি দেখলাম? ইউরোপীয় সাম্রাজ্যবাদীর ঔপনিবেশিক শক্তির যে অমানবিক নির্লজ্জ অমানুষক ব্যবহার, সেই ব্যবহার আফ্রিকা কতটা অপমানিত তার কথা এখানে আছে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। আমি প্রথমেই আলোচনার সময় বলে নিয়েছি যে দ্বিতীয় এবং তৃতীয় স্তবকের মধ্যে একটি স্তবক আছে যেখানে সাম্রাজ্যবাদী শক্তির দ্বিচারিতা প্রকাশ পেয়েছে। বলছে, সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারে যখন আফ্রিকার জনারণ্যে মানুষ যখন লাঞ্ছিত, অত্যাচারিত, নিপীড়িত, দাসত্বের শৃঙ্খলে বন্ধিত, ঠিক সেই সময় সমুদ্র পাড়ে, অর্থাৎ তাদের নিজের দেশে, পশ্চিমের দেশে, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। অর্থাৎ তাদের দেশে যে সময় আফ্রিকার মানুষের উপর অন্যায় অত্যাচার নেমে এসেছে, তাদের উপর অমানবিক ব্যবহার, অমানসিক ব্যবহার, বর্বর ব্যবহার নেমে এসেছে, ঠিক সেই সময় তাদেরই দেশে, অর্থাৎ এই সভ্য ইউরোপিয়ান উপনিবেশ, এই যে পশ্চিমের সভ্য দেশ, সেই দেশের উপরেই, সেই দেশেই তাদের মন্দিরে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছে। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে পুজো হচ্ছে, শিশুরা মায়ের কোলে খেলা করছে। অথচ সেই সময় রবীন্দ্রনাথ এই ইউরোপীয় সভ্যতার অমানবিক অত্যাচার আফ্রিকানদের উপর সহ্য করতে না পেরে কবির কণ্ঠে বেজে উঠেছিল সুন্দরীর আরাধনা। আমরা জানি রবীন্দ্রনাথ সুন্দরের পূজারী, সুন্দরের পূজারী। তিনি সুন্দরকে আরাধনা করেন, মানবিকতার জয়গান গেছেন, সেই জন্যই কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরীর আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদ্যুষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, ইতিহাসের পুনরাবৃত্তি হবেই।
কবি লক্ষ্য করলেন যে আমরা ইতিহাসে দেখেছি যত বড় যে শক্তি থাক না কেন সেই শক্তির পতন আছেই। এবং কবি লক্ষ্য করেছিলেন যখন তিনি আফ্রিকা কবিতাটি লেখেন সেই সময় দেখছিলেন পশ্চিমের ইউরোপিয়ান সভ্যতার দেশগুলি ধীরে ধীরে তাদের পতনের দিক ঘনিয়ে এসেছে, তাদের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। সেই জন্যই কবি শেষ পেরাতে লিখলেন, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদ্যুষ্কাল ঝঞ্ঝা বাতাস রুদ্ধশ্বাস। ওই যে প্রদ্যুষ্কাল ঝঞ্ঝা বাতাস রুদ্ধশ্বাস শব্দ দুটির মধ্যে প্রদ্যুষ্কাল মানে সন্ধ্যাকাল, আর ঝঞ্ঝা বাতাস ও রুদ্ধশ্বাস বলতে কবি সমকালীন অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক অস্থিরতার কথা বুঝিয়েছেন। অর্থাৎ কবি লক্ষ্য করেছেন যে অশুভ শক্তির কি হয়েছে, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, যখন কোনো সাম্রাজ্যবাদী শক্তির পতন ঘটে, যখন সাম্রাজ্যবাদী শক্তি ফুরিয়ে আসে, তখন কবি লক্ষ্য করেন যে এরা যে অত্যাচার চালিয়েছে আড়াল থেকে, তাদের অত্যাচারের আসল রূপ আজ সামনাসামনি চলে এসছে। অসভ্য বর্বর রূপ, তাদের সভ্য সমাজের রূপ আর নেই, তাদের সভ্য সমাজের মধ্যে থেকে বর্বর রূপটি ধরা পড়ল। তাই জন্য কবি লিখলেন, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অর্থাৎ তাদের আসল রূপটা বেরিয়ে গেল, যে তারা সভ্য নয়, তারা বর্বর। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। তাদের দিন ঘনিয়ে এসেছে, তাদের সন্ধ্যা হয়ে এসেছে, তাদের সময় হয়ে গেছে। তাই কবি এই রূপের মধ্যে এই পরিস্থিতির মধ্যে দিয়েই যুগান্তের কবিকে আহ্বান করলেন, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দ্বারা ওই মানহারা মানবীর দ্বারে অরণ্য ঘেরা যে আদিম কালের আদিতে সৃষ্টি সেই আফ্রিকা, যে আফ্রিকার আধুনিক সভ্যতার থেকে অনেক দূরে ছিল, যাদের সভ্যতা কৃষ্টি কালচার, যাদের সংস্কৃতিকে কেউ কখনোই মেনে নিতে পারেনি, সেই দেশের উপর যে ইউরোপীয় সভ্যতার অমানবিক যে নিষ্ঠুর অত্যাচার, নির্লজ্জ ব্যবহার, যাদের অমানসিকতা, যার দ্বারা অপমানিত হয়েছে আমাদের এই আফ্রিকা, সেই আফ্রিকাকেই কবি সেই আফ্রিকার দ্বারে এসে দাঁড়াতে বলেছেন। তাই জন্য কবি বললেন, দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে। মানবী বলতে এখানে আফ্রিকাকে বলা হয়েছে। মানহারা মানবী দৌড়ানি বাংলা সাহিত্যে আছে, যে কখনোই তার মূল্য অধিকার, কখনোই কেউ তার অধিকারকে কেউ স্বীকার করতে চায় না। দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে। তখন কবি ভাবলেন যে অসভ্য বর্বর যে সভ্য জাতি, তাদের অনির্লজ্জ অমানসিক ব্যবহারে আফ্রিকাকে পর্যদুস্ত করেছিল, তাদের আজ ক্ষমা চাওয়ার সময় এসে গেছে। তাই কবি বললেন, সেই শক্তিকে বললেন, তারা একমাত্র ক্ষমা চাইলেই তাদের ঘৃণ্য রূপের প্রায়শ্চিত্ত হতে পারে। বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে, তাদের সেই হিংস্র প্রলাপের মধ্যেই কবি বললেন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। যুগান্তের কবি মানবিকতায় যুগান্তের কবি মানবিকতার অর্ঘ্য সাজিয়ে রেখেছেন, আর সেই অর্ঘ্য সাজিয়ে শেষ পুণ্যবাণীতে দীক্ষিত হতে বললেন। তাই জন্য কবি শেষ লাইনে বললেন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ কবি শেষ পুণ্যবাণীতে দীক্ষিত হতে বললেন। এই হচ্ছে আফ্রিকা কবিতার মূল বিষয়। আফ্রিকা কবিতা থেকে কয়েকটি প্রশ্ন অবশ্যই সবাই পড়বে, পড়ে দিয়ে দেওয়া হবে।